আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে নিয়ে কিছু খোলামেলা কথা বলা দরকার। এই মুহূর্তে তাকে নিয়ে যে অপপ্রচার চলছে অথবা তাকে কেন্দ্র করে যে প্রচার চলছে পক্ষে এবং বিপক্ষে, এটা আমাদের দেশের জন্য কতটা কল্যাণকর এবং তার জন্য কতটা ঝুঁকি, অর্থাৎ জেনারেল ওয়াকারের জন্য কতটা ঝুঁকি। তিনি আসলে কি করছেন, কি চিন্তা করছেন, তার শক্তি কতটুকু, সামর্থ্য কতটুকু এবং এই মুহূর্তে তার পক্ষে কতটুকু করা সম্ভব, এই বিষয়গুলো নিয়ে মোটামুটি খোলামেলা আলোচনা করব। আপনারা জানেন যে গত 14 মাসে আমাদের দেশে যে সর্বনাশগুলো ঘটে গেছে, সেই সর্বনাশের প্রেক্ষিতে এখন যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে বা অতীতে হয়েছে এবং এখনো পর্যন্ত চলমান, তার মধ্যে এক নম্বর হলো ডক্টর মোহাম্মদ ইউনূস কতদিন থাকবেন। তার এই সরকার কি সেনা সমর্থিত সরকার নাকি আমেরিকার সমর্থিত সরকার? 2 নম্বর হলো যে তারেক রহমান সাহেবের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক কেমন। এরপর দেশে কি আরেকটা 1-11 আসবে, -2 ফর্মুলা চালু হবে, দেশে কি জরুরি অবস্থা জারি হবে, সেনাবাহিনীকে ক্ষমতা নেবে, নাকি এখন যেভাবে আছে সেভাবেই থেকে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। এর বাইরে সেনাবাহিনীর নেতৃত্বে জনাব ওয়াকারুজ্জামান এখন যেভাবে আছেন সেভাবে থাকবেন, নাকি ডিসেম্বর মাসে তিনি চলে যাবেন, নতুন কেউ আসবে বা তার আগে তাকে অবসরে পাঠানো হবে। আইসিটি কোর্টে মামলা হওয়ার পর তাকে নিয়ে দেশে এবং দেশের বাইরে বিভিন্ন লোক নানাভাবে তাকে উস্কানি দিচ্ছেন, অপমান করার চেষ্টা করছেন, ভয় দেখানোর চেষ্টা করছেন এবং তাকে প্রভোগ, মানে তার উপর চাপ সৃষ্টি করে প্রভোগ করে তাকে দিয়ে কোনো দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করছেন। আর এই অবস্থাতে এই মানুষটি ইতিহাসের সবচেয়ে একটা অসহায়তম অবস্থানে পৌঁছে গেছেন। তার নিজের ঢোল পেটানোর মতো অবস্থা তার নেই। এই কারণ হলো তিনি সৈনিক, কখনো গলাবাজ বা গলাবাজি করা তার পক্ষে সম্ভব নয়, তার এই প্র্যাকটিসও তার কখনো ছিল না। কাজেই তার প্রতিপক্ষের লোক যেভাবে নিরাপদ দূরত্ব থেকে দেশের বাইরে বা দেশের ভিতরে থেকে আড়ালে আবডালে টিপ্পনি কাটছেন, সেইভাবে সব পক্ষকে মোকাবেলা করার জন্য যে পরিবেশ এবং পরিস্থিতি দরকার তার একটিও তার অনুকূলে নেই। ফলে যে অসহায় অবস্থার মধ্যে তিনি পড়েছেন, সেই অসহায়ত্ব থেকে বের হয়ে তিনি কি জেনারেল জিয়াউর রহমানের মতো কিছু করবেন, এরশাদ সাহেবের মতো কিছু করবেন, তার অবস্থা কি জেনারেল আবুল মঞ্জুরের মতো হবে, নাকি জেনারেল খালেদ মোশাররফের মতো হবে, নাকি তিনি জেনারেল নুরউদ্দিন খানের মতো শান্তিপূর্ণ উপায়ে নিজের দায়িত্ব এবং কর্তব্য পালন করে তিনি ক্যান্টনমেন্ট থেকে সসম্মানে বের হয়ে অন্যান্য সেনা কর্মকর্তাদের মতো জীবনযাপন করবেন। এই বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা করা উচিত, খোলামেলাভাবে আলোচনা করা উচিত। তার আগে আমাদের বুঝতে হবে যে তিনি আমাদের জন্য আসলে কি করেছেন। মূল ব্যাপারটা হলো যে তিনি শেখ হাসিনার নিকট আত্মীয়, ঘনিষ্ঠ আত্মীয়। দ্বিতীয়ত তার স্নেহভাজন পারিবারিক সম্পর্কের, এবং তাকে সেনা প্রধান বানানোর পেছনে বা এই পদে নিয়োগ দেওয়ার পেছনে তার সঙ্গে আওয়ামী লীগ পরিবারের, শেখ পরিবারের যে রক্তের সম্পর্ক, এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, এতে কোনো সন্দেহ নেই। দ্বিতীয়ত যারা শেখ হাসিনা বা বেগম খালেদা জিয়া কিংবা এরশাদ বা ধরুন জেনারেল জিয়াউর রহমান এদের সঙ্গে মিশেছেন, সেখানে সেনাপ্রধান হয়ে, মন্ত্রী হয়ে, এমপি হয়ে এই 4 জন মানুষের সামনে গিয়ে মুখে মুখে কথা বলা, তাদের অবাধ্য হওয়া কিংবা তাদেরকে চ্যালেঞ্জ জানানো, এটি যে কত কঠিন। আপনার সম্মুখে যদি আপনি কখনো সাপ ধরেননি, স্পর্শ করেননি, আর সাপ সম্পর্কে আপনার কোনো জ্ঞান নেই, শুধু আতঙ্ক, সে অবস্থাতে যদি 100টি গোখরা সাপ আপনার 2 হাতে দেয়া হয় যে আপনি
একটা একটা করে গোকরা সাপ গলা টিপে মারতে হবে। তখন আপনার যে মানসিক অবস্থা হবে, তার চাইতেও ক্ষমতার যিনি প্রধান ব্যক্তি, সেটা প্রেসিডেন্ট হোক, প্রধানমন্ত্রী হোক, সেনাবাহিনী প্রধান হোক, পুলিশের প্রধান হোক, র্যাবের প্রধান হোক, ক্ষমতাধর লোকের সামনে কথা বলা, দাঁড়িয়ে কথা বলা, এর চাইতে বীরত্ব আর নেই, এর চেয়ে বিপজ্জনক কিছু নেই। এবং এটা কতটা বিপজ্জনক একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। হযরত মুসা আলাইহিস সালাম পৃথিবীর সর্বকালের সেরা সাহসী মানুষ ছিলেন। তিনি যখন আল্লাহর কাছে গেলেন, তার আল্লাহর নূর যখন তুর পর্বতে এলো, তখন তিনি ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন, দৌড়িয়ে পালাতে চাইলেন। বোঝার চেষ্টা করেন, আল্লাহ তাকে ডাকলেন, তিনি ফিরে দাঁড়ালেন। দ্বিতীয়ত, যখন তার হাতে একটা লাঠি, সেই লাঠি ছিল, আল্লাহ যখন হুকুম করলেন যে এটা মাটিতে ফেলো, তিনি ফেলে দিলেন। ওটা একটা ভীষণ বিভৎস সাপ হয়ে গেল। আল্লাহ বললেন ওটা ধরো, তিনি সেটা ধরলেন। এবং এই কাজটি যখন ঘটছে, গভীর রজনী, কেউ নেই, একটি পাহাড়ে তিনি একা। তো সে অবস্থা আপনি একটু চিন্তা করেন তো, আপনার যদি এরকম ঘটনা ঘটতো, আপনি সঙ্গে সঙ্গে হার্ট ফেল করে মারা যেতেন। তো সেই মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ বললেন যে তুমি ফেরাউনের সামনে যাও, কথা বলো, তখন তিনি কি বললেন? প্রথমত বললেন, রব্বিশ রাহলি সোয়াদ্রি ওয়াইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। হে আল্লাহ, আমার বক্ষকে প্রসারিত করো, আমার সাহস বাড়িয়ে দাও। আমার এই সাহস দিয়ে ফেরাউনের সামনে যাওয়া সম্ভব নয়, তোমার মদত দরকার। আমার জিহ্বায় জড়তা আছে, আমি সেই জড়তার কারণে যা বলতে চাই তা হয়তো বলতে পারবো না, ভুল হয়ে যাবে, জিহ্বার জড়তা দূর করে দাও। 3 নম্বর হলো, আমি যা বলতে চাই সে কথা যেন গুছিয়ে বলতে পারি। এরপরের আয়াতে তিনি বলছেন, তুমি থাকবা, এই যোগ্যতাগুলো দেখবে, তারপরও আমার একজন আত্মীয় লাগবে, আমার পাশে সাহায্যকারী লাগবে। এজন্য আমার ভাই হারুনকে, বড় ভাই হারুনকে তুমি নবী বানিয়ে দাও, যেন আমি তাকে সাহায্যকারী হিসেবে পাই। তা বোঝার চেষ্টা করুন যে ক্ষমতার মসনদ কতটা ভয়ঙ্কর। এবং এই মসনদের সামনে দাঁড়িয়ে কথা বলা, শাসকের সামনে সত্য উচ্চারণ করা, এর চেয়ে মানে জিহাদে কুল্লিয়া পৃথিবীতে আর নেই। সেই কাজটি করেছেন জেনারেল ওয়াকারুজ্জামান। শেখ হাসিনার সামনে গিয়ে তিনি কথা বলেছেন, যেটা সালমান পারেননি, যেটা ওয়াইদুল কাদের পারেননি, যেটা আমি গোলাম মোল্লা রনি পারিনি, কেউ পারেনি, কোনো জেনারেল পারেননি, জেনারেল আজিজ পারেননি। সবারই সুযোগ এসেছিল বিভিন্ন সময়টাতে। তো তিনি জনগণের কাতারে আসছেন, তার সমস্ত আত্মীয়তার বন্ধনকে অস্বীকার করে, এবং তিনি সাহস সঞ্চয় করেছেন, তার সামনে গিয়ে তাকে চ্যালেঞ্জ জানিয়েছেন, তাকে চলে যেতে বলেছেন, প্লেনে উঠতে বলেছেন। যদি কেউ ইসলাম জানেন, ধর্ম জানেন, কর্ম জানেন, সাহস জানেন, শক্তি জানেন, এটা সাধারণ কোনো ঘটনা নয়। জেনারেল নুরুদ্দিন খান যেটি করেছিলেন তখনকার প্রেক্ষাপট, আর জেনারেল ওয়াকারুজ্জামান যেটা করেছেন তখনকার প্রেক্ষাপট, এই দুটোর সঙ্গে যদি তুলনা করেন, ওয়াকারুজ্জামানের জন্য ঝুঁকি ছিল 99.99%, আর জেনারেল এরশাদের জন্য, মানে ওই সময়টিতে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সেখানে জেনারেল নুরুদ্দিন খানের ঝুঁকি ছিল 1%, অনলি 1%। তো সেই ওয়াকারুজ্জামানকে আমরা এখন ট্যাগ দিচ্ছি ভারতের এজেন্ট, শেখ হাসিনার এজেন্ট। এটা আমাদের নিজেদের প্রতি আমরা জুলুম করছি। দিস ইজ ওয়ান। সেকেন্ড থিং হলো, সেনাবাহিনীর মধ্যে আওয়ামীপন্থী বিশাল একটি গোষ্ঠী ছিল এবং এখনো আছে। তার সঙ্গে সঙ্গে জামাতপন্থী আছে, বিএনপি পন্থী আছে, এবং হিজবুত তাহরির যে সমর্থক তারা আছে। এই যে 4-5টি গ্রুপ, তার সঙ্গে যারা রিটায়ার্ড সামরিক কর্মকর্তা আছেন, তাদের পন্থী প্রভাবাধীন অফিসাররা রয়েছেন। আপনি চিন্তা করুন যে বিদেশ থেকে ইলিয়াস, পিনাকি, কিংবা ওই যে অন্যান্য যে সমস্ত আওয়ামী লীগের লোকজন আছেন, আরও অন্য যারা ইউটিউব করেন, যারা সামরিক কর্মকর্তা, সবাই যে তথ্যগুলো দিচ্ছেন, গোপন তথ্যগুলো দিচ্ছেন, কিভাবে পাচ্ছেন বলেন? ভিতর থেকে এই কথা তো আমরা পাচ্ছি না, নিঃসন্দেহে কেউ না কেউ এই খবরগুলো দিয়ে দিচ্ছেন। এবং সেই খবর দেওয়ার ফলে কি হচ্ছে, জেনারেল ওয়াকারুজ্জামানের টেলিফোন সংলাপগুলো পর্যন্ত ঝুঁকির মধ্যে পড়ে গেছে।
এই যে একটি অবস্থা, সেই অবস্থাতে তার যে টিকে থাকা, তিনি যে 14 মাস টিকে আছেন, এটি আমার কাছে একটা বিস্ময়কর, যেটি খালেদ মোশাররফ পারেননি। খালেদ মোশাররফ মানে 1 মাসও টিকে থাকতে পারেননি, 15 দিনও টিকে থাকতে পারেননি, তাকে চলে যেতে হয়েছে। তো সেই দিক থেকে ওয়াকারুজ্জামান কিন্তু এখন পর্যন্ত টিকে আছেন। 2 নম্বর হলো যে তিনি ক্ষমতা যদি নিতে চাইতেন, তার জন্য সবচেয়ে সুন্দর সময় ছিল সেই 2024 সনের আগস্ট মাসের 5 তারিখে। 8 তারিখের পরে তার জায়গায় যদি নেপোলিয়ন বোনাপার্ট হতেন, আর এখন যে অবস্থা হয়ে গেছে, তার জায়গাতে যদি জুলিয়াস সিজার হতেন, সবচেয়ে ঝুঁকিপূর্ণ মানে জেনারেল, তার মতো ঝুঁকি নেওয়া জেনারেল পৃথিবীর ইতিহাসে আর নেই, জুলিয়াস সিজার। তো আজকের দিনে 2025 সনের এই জায়গাতে জেনারেল ওয়াকারুজ্জামানের জায়গাতে যদি জুলিয়াস সিজার হতেন, তিনিও ক্ষমতা গ্রহণ করে মার্শাল ল জারি করে এই দেশের ক্ষমতা নেয়ার মতো তার ঝুঁকি তিনি নিতেন না এবং তিনি পারতেন না। এরকম একটা জটিল অবস্থা এখন রয়েছে। ফলে যারা জেনারেল ওয়াকারুজ্জামানকে খুব বেশি ওভারহুইলিং করছেন, তার দ্বারা এটা করাবেন, অথবা তিনি একটা কাজ করবেন, তার ওই চেয়ারে গিয়ে বসে দেখেন। ওই চেয়ারে যদি আপনাকে বসিয়ে দেওয়া হয়, ওই চেয়ারে যে উত্তাপ, 1 মিনিটের মধ্যে আপনি চিত হয়ে পড়বেন, আপনি জ্ঞান হারিয়ে ফেলবেন। ঠিক সেই জায়গাতে তিনি আছেন। আর এখন এই যে প্রতিদিন আমরা যারা গুজব ছড়াচ্ছি, আজকু হবে, কাল বের হবে, কাল ওয়াকার সাহেবকে এটা করব, কাল ওটা করব, এটা করব, তো এই জিনিসগুলো মূলত ব্যক্তি ওয়াকারকে, সেনাবাহিনীকে যতটা না ঝুঁকির মধ্যে পড়ছে, পুরো জাতির স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। জেনারেল ওয়াকারুজ্জামানকে আপনি যদি তার চেহারা সুরত দেখেন, আমার কাছে মনে হয় নাদুস নুদুস আদুরে স্বভাবের একজন মানুষ, যার একটা সুন্দর পরিবার আছে, যিনি পজিটিভ চিন্তা করেন, খাওয়া দাওয়া খেয়ে নিরিবিলি একটা জীবনযাপন, একটা ভালো খাবার সামনে আসলো, তিনি খেলেন, তারপরে তৃপ্তির ঢেকুর তুললেন, সময় পেলে তিনি ঘুমাবেন, বই পড়বেন, গল্প বলবেন, গল্পের বই পড়বেন, গান শুনবেন। মানে তার পোশাক আশাক, চেহারা সুরত দেখে আমার কাছে ওইরকমই মনে হয়। কিন্তু অতীতে দেখবেন যারা খুব যাকে বলা হয় ঝুঁকি নিয়েছেন, যেমন ধরুন খালেদ মোশাররফ ঝুঁকি নিয়েছেন, কর্নেল তাহের ঝুঁকি নিয়েছেন, জেনারেল আবুল মঞ্জুর ঝুঁকি নিয়েছেন, জিয়াউর রহমান সাহেব ঝুঁকি নিয়েছেন, এরশাদ ঝুঁকি নিয়েছেন। আপনি তাদের ফিজিক্যাল কন্ট্যাক্ট দেখেন, গাল দেখেন, চোয়াল দেখেন, চোখ দেখেন, সিনা দেখেন, পেট দেখেন, কোমর দেখেন, জেনারেল ওয়াকারের সাথে সেটার মিল নাই। তার সঙ্গে যদি ফিজিক্যাল কনস্ট্রাকশন দেখেন, তাহলে আপনি জেনারেল আজিজ, জেনারেল নুরুদ্দিন খান, জেনারেল আতিকুর রহমান যিনি ছিলেন, ওনাদের মিল বেশি। কাজী এরকম একজন একেবারে শান্ত শিষ্ট সাধারণ মানুষ, মানে তাকে আমরা মানে যে কাজটি ইকবাল করিম ভূঁইয়া পারতেন, এই জায়গাটাতে যদি এখন ইকবাল করিম ভূঁইয়া থাকতেন, ভিন্ন ইতিহাস তৈরি হতো। বিকজ তার যে ফিজিক্যাল কন্ডিশন, বডি ফিটনেস, মন মানসিকতা, চিন্তা চেতনা, ঝুঁকি নেওয়ার ক্ষমতা, এটা অতীতে যারা ক্ষমতা নিয়েছেন তাদের মতো। কিন্তু ওয়াকারুজ্জামান সাহেবকে দেখে আমার মনে হয় না যে উনি ঠিক এরকম। হি ইজ এ ব্রিলিয়ান্ট অফিসার। ধরেন একটা সময় সেই যে কয়েকজন সাদেকুর রহমান চৌধুরী সাহেব ছিলেন, তো খুব বিখ্যাত একজন বিডিআর ডিজি ছিলেন সাদেকুর রহমান চৌধুরী। যদি ওই যে বিডিআর এর আরেকজন ডিজি ছিলেন ফজলুর রহমান সাহেব, তিনি যদি এই সময় হতেন, তিনি কিন্তু এই সময় ঝুঁকি নিতেন এবং মার্শাল ল জারি করে ফেলতেন। কিন্তু ওনার অবস্থা কিন্তু সেই যে জেনারেল সাদেকুর রহমান চৌধুরীর মতো। আর একজন খুব বিখ্যাত মুক্তিযোদ্ধা জেনারেল ছিলেন, আমার নাম মনে আসতেছে না, চট্টগ্রামে বাড়ির সাভার ক্যান্টনমেন্টে একসময় জিওসি ছিলেন। তো তার যে ফিজিক কন্ডিশন খুব ব্রিলিয়ান্ট, মেধাবী, সাহসী, বীর, কিন্তু এরকম ঝুঁকি নেওয়ার মতো মানুষ নয়। তো উনি সেই অতীতের অন্য সবার মতো যে কাজটি করেছেন, সবার সঙ্গে উনি বন্ধুত্ব করার চেষ্টা করেছেন। ক্যান্টনমেন্ট, গণভবন, বঙ্গভবন, যমুনা, রাজনৈতিক নেতৃবৃন্দ, আমিরে জামাত, তারেক রহমান, এমনকি এনসিপির যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের থেকে শুরু করে পিনাকি, ইলিয়াস, কারোর সঙ্গে তিনি আসলে শত্রুতা করতে চাননি। কিন্তু অন্যরা যারা ক্ষমতা নেন, ক্ষমতালোভী, তারা কিন্তু সবার সঙ্গে শত্রুতা করেন, সবসময় ফোঁসফাঁস করেন এবং কথার সে গুলি চলে বেশি, ফায়ার।
এবং আমাদের এই বাংলাদেশের যারা লোক শক্তের ভক্ত নরমের জন্য এই জাতিকে মানে আপনি এক চিন্তা করেন যে সারা বাংলাদেশে যখন গত কয়েক মাসে ধরে গত 14 মাস ধরে যখন থরথর করে কাঁপছে সবকিছু, সেখানে রমনা জোনের একজন ডিসি মাসুদ, এক ডিসি মাসুদের যে সাহসিকতা এবং সে যেভাবে দৌড় দেওয়াচ্ছে সবাইকে, জাতীয় পার্টিকে যেভাবে দৌড় দেওয়াচ্ছে, যেভাবে লাঠিভিটা করছে সেই এনসিপির নেতাদেরকে, বুয়েটের পোলাপানদেরকে, যেভাবে সে দৌড়ানি দেওয়াচ্ছে শিক্ষকদেরকে, আপনি দেখেন একজন ডিসির সামনে দাঁড়াতে পারছেন না, কেউ দাঁড়াতে পারছে না, সবাই গালাগালি করছে, মাসুদ তুমি ভালো ভালো না বটে। তো এই হলো লাঠির জোর। তো একজন পুলিশের রমনা জোনের ডিসি সে শুধু সাহস দেখাচ্ছেন, আর সবাই কিভাবে পালাবে সে পালানোর জন্য রীতিমতো পাগলামো করছে। তো সেখানে একজন সেনাবাহিনীর প্রধান যদি সাহস দেখান, বিশ্বাস করেন কাপড় চোপড়ে একজনও থাকবে না। কিন্তু মূল ব্যাপার হলো ওনার যে অবস্থা সেটা পারমিট করে না, সেটা হবে না। হয়তো ওনার পেছনে কেউ আছে, সামনে কেউ আছে, বা ক্যাপ্টেন র্যাঙ্কে কেউ আছে, মেজর র্যাঙ্কে কেউ আছে, হয়তো এরকম সাহসী কি হবে আমরা জানি না। কিন্তু ওনার প্রতি আমরা যে আরোপগুলো করছি, দোষারোপগুলো করছি, আলটিমেটলি এটা ওনার জন্য প্রযোজ্য হচ্ছে না। মূল ব্যাপার হলো উনি সবার সঙ্গে সম্পর্ক রক্ষার চেষ্টা করছেন, কাউকে ক্ষতি করতে চাচ্ছেন না, উনি নিরাপদ এখান থেকে চলে যেতে চাচ্ছেন। আমার অ্যানালাইসিস আসলে এটা মনে হচ্ছে। কিন্তু এগুলো করে কি তার শেষ রক্ষা হবে, এই ব্যাপারে আমি কিছুই বললাম না, শুধু পুরো বিষয়টি আসমানের মালিক আল্লাহর উপর ছেড়ে দিলাম। তিনি যে ভালো চিন্তা করে থাকেন, ভালো কাজ করে থাকেন এবং গুড ডিডস থাকে, আমল ভালো থাকে, পৃথিবীর কোনো শক্তি নাই তাকে ক্ষতি করার। আর মন্দ কাজ যদি করে থাকেন, পৃথিবীর কোনো শক্তি নাই তাকে রক্ষা করার। এক বাংলাদেশ ইউনূস সরকারের মুখোমুখি দাঁড়িয়ে গেছে বাংলাদেশ সেনাবাহিনী। আজকে আবার নতুন আর একটা দুঃসংবাদ, আফগানিস্তানের কাছে হেরে 18 বছর পর ওয়ার্ল্ড কাপে খেলতে পারবে না বাংলাদেশ ক্রিকেট দল। এমন একটা দুঃসময়ের সামনে দাঁড়িয়ে আমরা কথা বলছি আমাদের প্রিয় একজন মানুষ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আকাম উল্লাহর সঙ্গে। আকাম, আপনাকে শুভেচ্ছা। ধন্যবাদ। দেশের অবস্থাগুলো আপনি নিশ্চয় ফলো করছেন, আপনি কি মনে করছেন কি আসছে সামনে? আমি শুধু এইটুকু বলতে পারি যে কোটা আন্দোলন দিয়ে যে 2024 জুলাইয়ের যে আন্দোলন শুরু হয়েছিল সেটা 5 আগস্টের সরকার পতনের মধ্য দিয়ে শেষ হয়েছে বলে আমরা শেষ ধরে নিয়েছিলাম। কিন্তু যে মিটিকুলাস ডিজাইনের কথা ডক্টর ইউনূস এসে 2024 সেপ্টেম্বরে জাতিসংঘে ক্লিন্টন ফাউন্ডেশনে ক্লিন্টনের সামনে বলে গিয়েছিল, সেই মিটিকুলাস ডিজাইনটা আসলে সরকার পতন পর্যন্ত যে সীমাবদ্ধ না, এটি যে রাষ্ট্রের পতন, এটি এখন এসে নিশ্চিত হলো। সেই জায়গা থেকে বলতে পারি যে বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের জন্ম হয়েছিল 1971 16 ডিসেম্বর। 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর নির্দেশে এবং নেতৃত্বে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে 2 লক্ষ মা বোনের সংগ্রামের বিনিময় সেই বাংলাদেশ একটা ভূখণ্ড। সে বাংলাদেশের একটি জাতীয় সঙ্গীত আছে, জাতীয় পতাকা আছে, এবং বাংলাদেশ নামক একটি দেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল 54 বছর বয়সে। সেই বাংলাদেশটাকে সরকার পতনের নাম করে, সরকারের পতন ঘটিয়ে দেশের জনগণকে বিভ্রান্ত করে, জনগণের আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলনে নিয়ে গিয়ে সরকারের পতন ঘটালো। এবং ঠিক 14 মাসের মাথায় এসে এই পুরো প্রক্রিয়াটার সঙ্গে 1971 যারা পরাজিত হয়েছিল বলতে আমি কেন যারা বললাম, কারণ পরাজিত তো পাকিস্তান হয়েছিল, কিন্তু আসলে 1971 তো শুধু পাকিস্তান পরাজিত হয়নি। আমরা সবাই জানি যে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের তৎকালীন পররাষ্ট্র নীতি যে দেখতো, যে মানুষটি হেনরি কিসিঞ্জার, সে পরাজিত হয়েছিল, অর্থাৎ মার্কিনীরা পরাজিত হয়েছিল। সে মার্কিন সাম্রাজ্যবাদ এবং পাকিস্তান তারা মিলে গত 14 মাসে ভূখণ্ডটা আছে, বাংলাদেশ নামটা আছে, কিন্তু এই দেশটা
মার্কিনীদের সহযোগিতায় পাকিস্তানিদের হাতে চলে গেল। এবং আমি যদি শেষটা দিয়ে কথা বলি, আমি এইটুকু বলে শেষ করবো, নিশ্চয়ই আপনি আমাকে প্রসঙ্গে আনবেন, সেই প্রসঙ্গে পরে গিয়ে কথাগুলো বলবো। আমি শুধু শেষটা বলি যে একটি স্বাধীন দেশে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব সেনাবাহিনীর। সরকার তো হচ্ছে জনগণের প্রতিনিধিত্ব করে। সরকারের পতন কিন্তু যে কোনো সময়ে যে কোনো রাষ্ট্রেই হতে পারে, কিন্তু রাষ্ট্রের পতন হয় যখন নাকি রাষ্ট্র কাঠামোগুলোকে ভেঙে দেওয়া হয়। যেমন আফগানিস্তানে রাষ্ট্র কাঠামো ভেঙে দেওয়া হয়েছে, ইরাকে রাষ্ট্র কাঠামো ভেঙে দেওয়া হয়েছে, লিবিয়াতে রাষ্ট্র কাঠামো ভেঙে দেওয়া হয়েছে, আফ্রিকার দেশগুলোতে রাষ্ট্র কাঠামো ভেঙে দেওয়া হয়েছে। ঠিক একই রকম ভাবে বাংলাদেশের 5 আগস্টের আগেই রাষ্ট্রের অন্যতম অঙ্গ পুলিশ, তাকে ভেঙে দেওয়া হলো। 5 তারিখ থেকে 8 তারিখের মধ্যে বিচার ব্যবস্থা, তাকে ভেঙে দেওয়া হলো, বিচারপতিকে সরিয়ে দেওয়া হলো। সর্বশেষ গত 14 মাসে এর ভেতরে শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন কি বলে আপনার সিভিল ব্যুরোক্রেসি, সবগুলোকে তো ধ্বংস করা হয়েছেই। রিটায়ারমেন্টে থাকা লোকদেরকে এনে সচিব বসিয়ে দেওয়া হয়েছে, রিটায়ারমেন্টে চলে যাওয়া পুলিশ কর্মকর্তাকে এনে পুলিশের পুলিশ কমিশনার করা হয়েছে। এগুলো সবকিছুর পরেও একটা শেষ ভরসার জায়গা ছিল সেনাবাহিনী। সেই সেনাবাহিনীতে মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ এই ধারণায় বিশ্বাস করে এরকম যত অফিসার আছে তাদের সবাইকে তাদের সামরিক আইনে বিচার করার বিধান থাকার পরেও প্রচলিত আইনের কথা বলে তাদেরকে গ্রেপ্তার করে ফেলা হয়েছে। তার মানে সর্বশেষ যে আসার জায়গা, যারা এই ভূখণ্ডের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করবে, সেই প্রতিষ্ঠানটাকেও ভেঙে দেয়া হলো। সেই প্রতিষ্ঠান কোন প্রতিষ্ঠান? পৃথিবীতে একমাত্র সেনাবাহিনী, বাংলাদেশের সেনাবাহিনী, যারা জনগণের পক্ষে যুদ্ধ করে দেশ স্বাধীন করে সেই পরাজিত করেছে পাকিস্তানের সেনাবাহিনীকে। এবং সেই পাকিস্তানের সেনাবাহিনী যখন বাংলাদেশের মাটিতে উপস্থিত এবং সেই মার্কিনীদের রণতরী যখন নাকি বাংলাদেশের সমুদ্র সীমায়, তখন সেনাবাহিনীটাকে ভেঙে দেওয়া হলো। তার মানে রাষ্ট্রের পতন ঘটানো হলো। আপনার আয়োজনে আজকে থেকে আরো 5 মাস আগে মে মাসের একটি আয়োজনে আমি বলেছিলাম যে সেনাবাহিনীর জনগণের পক্ষে দাঁড়ানোর সুযোগ আছে, যদি না দাঁড়ায় তাহলে আমাদের লড়াইটা আরো দীর্ঘ হবে এবং সেই লড়াইটা অবশ্যই মুক্তিযুদ্ধের মতো আরেকটি মুক্তিযুদ্ধ, এবং সেই সশস্ত্র যুদ্ধের ভেতর দিয়েই আমাদেরকে আসলে বাংলাদেশটাকে আবার ফিরে পেতে হবে। আজকে থেকে 5 মাস আগে আপনার আয়োজনে যে কথাগুলো বলেছিলাম সেটি আজকে এসে সত্য প্রমাণিত হচ্ছে। এই হতাশার জায়গাতে দাঁড়িয়ে আছি। এবং এই সেনাবাহিনী, আকামুল্লাহ, এই সেনাবাহিনীর ভূমিকা আজ আবার আমাদের সামনে। এই সেনাবাহিনী শেখ হাসিনা সরকারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এবং শেষ মুহূর্তে তাদের নেতৃত্বেই কিন্তু সরকার তো উৎখাত হয়েছে, এটা এখন স্পষ্ট। পাশাপাশি এটাও সত্য, সেনাবাহিনী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন বাঁচিয়েছে, তাকে সেফ এক্সিট নিয়ে ভারতে নিয়ে গেছে। সেই সেনাবাহিনী ভারতের যে সেনা অফিসাররা নিয়ে যান তাকে, সেখানে কিন্তু প্রধানমন্ত্রী মিলিটারি সেক্রেটারি ছিলেন মেজর জেনারেল কবির। তিনি ফেরত আসার পর 5 জন কর্মকর্তা ফেরত আসা মেজর কবির প্রধান উপদেষ্টার নিরাপত্তা ও সামরিক সচিব ছিলেন। তাকে এখন তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে গত রাত্রে উস্কানি দেওয়া হয়েছে আরেকটা সামরিক অভ্যুত্থানের, এবং সামরিক অভ্যুত্থান ঠেকানোর জন্য উস্কানি দিয়ে বলা হয়েছে জনগণকে রাস্তায় নেমে আসার জন্য। এটা তো মানে যারা বিদেশে বসে বিভিন্ন রকম উস্কানি দেয়, হুকুম দেয়,
আমাদের মনে হয় যে তারা তাদের হুকুম দিচ্ছে বলে বাংলাদেশে করতেছে। তাহলে কালকে সে হুকুম দিয়েছে, রাস্তায় কিছু কুকুর নেমে এসেছিল, কোনো মানুষ তো নামে নাই, কিন্তু সে হুকুম দেবার অভিনয় করেছে এবং ধানমন্ডি 32 নম্বর ভাঙা হয়েছে। তো জনগণ ভেবেছিল যে ফ্রান্স থেকে কিংবা নিউ ইয়র্ক থেকে মোবাইলে হুকুম দেয় আর 32 নম্বর ভাঙে। 32 নম্বর তো বাংলাদেশের ইতিহাস। তার মানে আমি যে বললাম যে 14 মাসে যে ঘটনাগুলো ঘটেছে, আমি তা কিন্তু শেষটা দিয়ে শুরু করব আপনাকে বলেছিলাম। এই শেষটা 2 দিন আগের ঘটনাটাতে যদি যাই, তাহলে আপনি যদি যে সেনা মানে আইএসপিআর যে প্রেস ব্রিফ করেছে আপনি যদি শুনে থাকেন, তাহলে সেখানে সে কিন্তু স্পষ্ট করে বলেছে যে দেশের প্রচলিত আইনে বিচার হবে, আর আমাদের কাছে গ্রেপ্তারি পরোয়ানা আসার আগে সোশ্যাল মিডিয়াতে দেখেই আমরা তাদেরকে আমাদের হেফাজতে নিয়েছি। জুলাই আগস্ট পুরোটা সোশ্যাল মিডিয়াতে যেই ছেলেটাকে প্রথম শহীদ বলা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের, সেই ছেলেটা কিন্তু 5 আগস্টের পরে এসে নিজে বক্তৃতা করে টিএসসি তে বলেছে যে আমাকে শহীদ বলা হয়েছে, কিন্তু আমি শহীদ না, আমি গুলিবিদ্ধ হয়েছিলাম এবং আমি ঢাকা মেডিকেলে ছিলাম। আমার ওই ছবিটা আমি আমার কাজিনকে পাঠাই, সে ফেসবুকে পোস্ট দেয় এবং এটাকে সোশ্যাল মিডিয়া দিয়ে ভাইরাল করা হয়। তার মানে কনস্পিরেসি যে হয়েছে, যে ষড়যন্ত্রটা হয়েছে, সেখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা সোশ্যাল মিডিয়া ছিল। সেই সোশ্যাল মিডিয়াতে ফেক অরিজিনাল এইটাকে যেমন আইডেন্টিফাই করার সুযোগ আছে, সেই আইডেন্টিফিকেশনের প্রক্রিয়াতে না গিয়ে শুধু সোশ্যাল মিডিয়াতে খবর পেয়েছে যে সামরিক অফিসারদের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে এবং তাদেরকে গ্রেপ্তার করে ফেলা হলো। এবং যিনি প্রেস কনফারেন্স করেছেন তার একটি শব্দ খুব গুরুত্বপূর্ণ, জাস্টিস। এবং জাস্টিসের বাংলা করতে গিয়ে তিনি বলেছেন ইনসাফ। বাংলা ভাষায় জাস্টিসের বাংলা কি ইনসাফ নাকি ন্যায় বিচার নাকি সুবিচার? এই যে ইনসাফ, এই যে ইনসাফ, এই ইনসাফ শব্দটা কারা ব্যবহার করে? পাকিস্তানিরা ব্যবহার করে। এই ইনসাফ শব্দটি ফার্সি থেকে উর্দুতে এসেছে, উর্দু শব্দ। যেই সামরিক বাহিনীর অফিসার, আইএসপিআর এর অফিসার প্রেস কনফারেন্সে এসে বলে যে ইনসাফ সবার আগে, তাহলে জয় বাংলার জায়গায় এরা নারায়ণ তাকবীর আল্লাহু আকবার বলা লোক। ইসলাম ধর্মের সঙ্গে শান্তির একটা নিগুড় সম্পর্ক আছে, কিন্তু ইসলামী জঙ্গিবাদ তা তো ইসলাম নয়, এবং জামাতে ইসলামও প্রকৃত ইসলামীদের দল নয়। তাহলে বাংলাদেশের মাটিতে তারা দাঁড়ালো, তাদের দখলে গেল যারা 1947-এ যেই ধর্মের ভিত্তিতে দেশভাগটা হয়েছিল এবং মুসলমানদের দেশ পূর্ব পাকিস্তান সকল ধর্মের বাঙালির দেশ হিসাবে বঙ্গবন্ধু যে বাংলাদেশটাকে উপহার দিল এই বাঙালি জাতিকে, বিশ্বের মানচিত্রে একটি নতুন রাষ্ট্র বাংলাদেশ নামে প্রতিষ্ঠা করে, সেই বাংলাদেশটাকে আবারও 71-এর পূর্ববর্তী অর্থাৎ মুসলমানের বাংলাদেশ বানানোর প্রক্রিয়াতে গিয়েছে। আমি যে কথাটি বলছিলাম যে ঘটনাটির একটি তো বললাম যে প্রেস কনফারেন্সের তাদের যে দুটো বিষয়, একটা হচ্ছে ইনসাফ আর একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। সেখানে আরেকটি কথা বলেছে যে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছি এবং প্রেস কনফারেন্সেও কয়েকটা উঠে এসেছে, সকল জেনারেলরা যখন বসেছিল ক্যান্টনমেন্টে, সেখানে নাকি এরকম কথাও বলেছেন সেনাপ্রধান যে উই শুড ফলো দ্য রুল অফ দ্য ল্যান্ড। তাহলে রুল অফ দ্য ল্যান্ড যদি ফলো করা হয়, তাহলে 75-এর 15ই আগস্টে যে সামরিক অফিসাররা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল তাদের বিচার তারা কেন করেনি সেনাবাহিনী? সামরিক শাসক জিয়াউর রহমান যে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকুরিরত মুক্তিযুদ্ধের কিংবা মুক্তিযোদ্ধা যত সোলজার ছিল তাদেরকে পর্যন্ত গণহারে গুলি করে হত্যা করেছে। বগুড়া ক্যান্টনমেন্টের ভেতরে গণকবর আছে। এরশাদ সকল মুক্তিযোদ্ধা অফিসারদেরকে রিটায়ারমেন্টে পাঠিয়ে দিয়ে
রিপ্যাট্রিয়েট অর্থাৎ পাকিস্তান থেকে ফিরে আসা যে অফিসাররা ছিল তাদেরকে দিয়ে তিনি তার সামরিক বাহিনী সাজিয়েছে। এরপরে ধীরে ধীরে মুক্তিযুদ্ধের পক্ষে মুক্তিযুদ্ধের চেতনার কিছু মানুষ সামরিক বাহিনীতে যুক্ত হয়েছিল। তারা এই গত 20 বছরে তাদের বিভিন্ন অবস্থানে ছিল। আমি বলছি যদি এটি হয়ে থাকে তাহলে জেনারেল মঈনুদ্দিনের কেন কোনো বিচার হবে না, তাকে কেন বিচারের আওতায় আনা হবে না? তার মানে এই 16 বছরে যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে তারা যদি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ হয়ে থাকে তাহলে তাদেরকে লক্ষ্য করে সেনাবাহিনী থেকে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী অফিসারদেরকে নির্মূল করে দেওয়ার প্রক্রিয়া, তার প্রমাণ ওই শব্দ চয়নে, তার প্রমাণ 2024-এর সোশ্যাল মিডিয়া ব্যবহার করে যেমন মেটিকুলাস ডিজাইন, ঠিক একই রকম এবার সোশ্যাল মিডিয়া। এবং গুরুত্বপূর্ণ হচ্ছে ঠিক 17 বছর পর গত সপ্তাহে তারেক জিয়া প্রথমবারের মতো একটি ইন্টারভিউ দিয়েছে এবং অপ্রাসঙ্গিকভাবে তিনি এই যে সেনাবাহিনীর ভেতরে যে অফিসাররা আছে তাদের ইমোশনকে অ্যাগ্রাভেট করার জন্য মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী অফিসারদের বিরুদ্ধে অন্যদেরকে আবার উজ্জীবিত করার জন্য বা উত্তেজিত করার জন্য ক্যান্টনমেন্ট থেকে মইনুল হোসেন রোডের বাড়ি থেকে যে খালেদা জিয়াকে বের করে দেওয়া হয়েছিল সেই বিষয়টি তিনি নিয়ে আসলেন। অত্যন্ত আবেগের সুরে বললেন যে আমরা এখানে বড় হয়েছে, আমার মেয়ে বড় হয়েছে, ওকর সন্তানদের জন্ম হয়েছে, তারা বড় হয়েছে, আমার মায়ের অনেক স্মৃতি আছে। তারা সেই বাড়ি ছেড়ে তাদেরকে শেখ হাসিনা বের করে দিয়েছে। অথচ আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আজকে একটি সত্য, এই ঘটনাটার একটি তথ্য আপনার আজকের মানুষের আপনার অনুষ্ঠানের মাধ্যমে যারা যুক্ত হয়েছেন তাদেরকে দিতে চাই, বা পরে যারা যুক্ত হবেন তাদেরকে দিতে চাই। এখানে যে বাড়িটি বরাদ্দ দেওয়া হয়েছিল এটি তো উপপ্রধান, সামরিক বাহিনীর উপপ্রধান তাকে দেওয়া হয়েছিল, মেজর জেনারেল জিয়া রহমানকে দেওয়া হয়েছিল। এরপরে তিনি কিন্তু সেনা প্রধান হয়েছেন, ওই বাড়ি কিন্তু তিনি ছাড়েন নাই। এরপরে তিনি রাষ্ট্রপতি হয়েছেন, ওই বাড়ি তিনি ছাড়েন নাই। এরপরে তিনি মারা গিয়েছেন, ওই বাড়ি তিনি ছাড়েন নাই। সরকারি কর্মকর্তা যদি চাকরিকালীন সময়ে কোনো বাড়ি বরাদ্দ পায় তাহলে মৃত্যুর পরে তাকে অন্য জায়গায় আরেকটি বাড়ি দেওয়া হয়, যেটি খালেদা জিয়াকে তার পছন্দের গুলশানে একটি বাড়ি দেওয়া হয়েছে। তারপরে এটি উনি ছাড়েন নাই। কিন্তু মজার বিষয় হচ্ছে এই বরাদ্দ অর্থাৎ সামরিক বাহিনীর যে কোনো বরাদ্দের এখতিয়ার হচ্ছে সামরিক ভূসম্পত্তি অধিদপ্তরের। সামরিক ভূসম্পত্তি অধিদপ্তর কোন রিটায়ার্ড অফিসারকে তাদের সম্পত্তি বরাদ্দ দিতে পারে না। যেহেতু তারা পারে না, সুতরাং ক্যান্টনমেন্ট বোর্ডের একজন পরিচালকের একটি স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এই বরাদ্দ দেওয়া হয়েছিল। তারপরে আস্তে আস্তে ওর পাশে আরো 3টি বাড়ি ছিল, সেগুলো দখল নেওয়া হয়। এবং সবচেয়ে অমানবিক বিষয় হচ্ছে মইনুল হোসেন রোডের ওই বাড়ির পাশে শহীদ আনোয়ারা উচ্চ বালিকা বিদ্যালয়, আর পেছনে হচ্ছে শাইন স্কুল, যেই স্কুলের বাচ্চারা এই পথ দিয়ে যাতায়াত করত, সেই পথটা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল। এবং এটি আইনি প্রক্রিয়াতে ওই বরাদ্দ বাতিল করা হয়েছে। এবং সেই বরাদ্দ বাতিল করে শেখ হাসিনা তো গিয়ে ওখানে বাড়ি করেন নাই, আওয়ামী লীগের কোন নেতা তো ওখানে বাড়ি করেন নাই। ওখানে সুউচ্চ ভবন নির্মাণ করে সেখানে সামরিক অফিসারদেরকেই থাকতে দেওয়া হয়েছে। আর নিয়ম অনুযায়ী খালেদা জিয়ার যে বাড়ি সেটি তাকে দেওয়া হয়েছে। কিন্তু তারেক জিয়া এই ইন্টারভিউতে হঠাৎ করেই সেনা বাহিনীর তাদের পক্ষের অফিসারদেরকে কিংবা জওয়ানদেরকে উত্তেজিত করা, উজ্জীবিত করা এবং ঐক্যবদ্ধ করার জন্য অপ্রাসঙ্গিকভাবে এই বিষয়টা নিয়ে আসলো। যখন এই বিষয়টা এনেছে তখন কিন্তু আমরা বুঝতে পারি নাই যে তার 7 দিন পরে এই অফিসারদেরকে গ্রেপ্তার করা হবে। যখন সেফ এক্সিটের কথা বলতেছে তখন উপদেষ্টা আসিফ বলছে যে সেফ এক্সিট নিয়ে কোনো ভাবনা নেই, এই দেশে এসেছি, এই দেশে জন্মেছি, এই দেশে আছি, এই দেশেই মরবো। সে তো মেটিকুলাস ডিজাইনের অংশ। আমরা দেখতে পাই যখন ঘটনাটা ঘটে যায়, কিন্তু কি ঘটতে যাচ্ছে, কি ঘটাবে সেটা তারা জানে।
এবং তারা কিন্তু পুলিশ ভেঙে দিল, আমলাতন্ত্র ভেঙে দিল, বিচার ব্যবস্থা ভেঙে দিল, র্যাব নাই, সর্বশেষ সেনাবাহিনীও নাই। তার মানে তারা রাষ্ট্রকে পতন ঘটানোর জন্য যা যা করার দরকার তাই করলো, এবং এইগুলোর জন্য অনুষঙ্গ যেগুলো গোছানো দরকার ছিল সেগুলো তারা গোছালো। মার্কিন রণতরী আসলো, পাকিস্তানের সেনাবাহিনীর একটা বড় বহর আসলো, প্যাসেঞ্জার ফ্লাইটে ফলের বাক্সে গুলি আসলো, এই বিএনপির সময়ে 10 ট্রাক অস্ত্র একবার ধরা পড়েছে, কত 10 ট্রাক যে ধরা পড়ে নাই সেটা তো জানি না। কিন্তু আচ্ছা, আপনার মনে আছে যে ওই সময় যে এনএসআই এর প্রধান ছিল রেজ্জাকুল হায়দার, তিনি যে গ্রেনেড হামলা এবং 10 ট্রাক অস্ত্র মামলার অভিযুক্ত আসামি এবং জেলখানায় ছিল, তার বিচার তো এই সেনা কর্মকর্তারা চায়নি। এবং এই রেজ্জাকুল হায়দারকেই কিন্তু সেনা প্রধান করার চিঠি ইস্যু করেছিল বলেই কিন্তু 111 ঘটেছিল। 111 এর দিনের ঘটনা যখন, ওই সময় যখন, আপনি তো তখন একদম নিয়মিত সাংবাদিক, আপনি তো জানেন ইয়াজউদ্দিনের যে পিএস ছিল মাহফুজ, যখন সেনাপ্রধান জানতে পারে যে নতুন সেনাপ্রধান নিযুক্ত হচ্ছে এবং তাকে চিঠি দেওয়া হয়েছে, তখন জেনারেল মাসুদ যায়। জেনারেল মাসুদ তখন কিএমজি, জেনারেল মাসুদ যায়, এবং জেনারেল মাসুদ, এটি পরবর্তীতে জেনারেল মাসুদের কথার মাধ্যমে আমরা জানতে পেরেছি, এই পিএস মাহফুজ যখন নাকি রাষ্ট্রপতির সামনে জেনারেল মাসুদকে বলে যে স্যার এ ব্যাপারে সমাধান হয়ে গেছে, সেনাপ্রধান নতুন নিযুক্ত হবে, স্বাক্ষর হয়ে গেছে, তখন আমাদের কাছে খবর আসে যে জেনারেল মাসুদ ওই মাহফুজকে থাপ্পড় দিয়েছিল। এবং তারপরে জেনারেল মঈন যায় এবং এরপরে মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার গঠন হয়। তাহলে এই সামরিক বাহিনী কেন মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময়ের যারা সামরিক অফিসার তাদেরকে বাংলাদেশের প্রচলিত আইনে বিচারের আওতায় আনার কথা বলছে না? তার মানে তাদের কিন্তু সেনাবাহিনীর আইন অনুযায়ী বিচার করতে গেলে, যেটি বর্তমানে প্রচলিত আছে, আমরা যেটা জানি যে 1952 সালের যে আইন অনুযায়ী সামরিক বাহিনীর অফিসারদের সামরিক আইনে বিচার হবে, সেটাকে বাইপাস করে তারা আইসিটির আদালতের ওয়ারেন্টের ভিত্তিতে তাদেরকে অ্যারেস্ট করে ফেলছে, এবং যারা অবসরপ্রাপ্ত তাদেরকে অপশন দেওয়া হচ্ছে তারা সরাসরি কোর্টে যেতে পারে, অথবা পুলিশ তাদেরকে গ্রেপ্তার করতে পারে, আবার চাইলে তারা ক্যান্টনমেন্টে এসে সারেন্ডার করতে পারে সেনা হেফাজতে থাকার জন্য। তার মানে একই বাহিনী দুই নীতিতে চলছে। এবং যেটা আমরা গত কিছুদিন ধরে সন্দেহ করছিলাম, যে সেনাবাহিনীর অভ্যন্তরে দীর্ঘদিন ধরে মৌলবাদী যে সমস্ত কর্মকর্তারা বিভিন্ন পদে অধিষ্ঠিত আছে তারা ক্রমশ সংগঠিত হচ্ছে, এবং সেই প্রক্রিয়ায় কিন্তু 5 আগস্টের সময় যিনি কিউএমজি জেনারেল মুজিব, যে তার কয়েক মাস আগে এসএসএফ এর ডিজি ছিল, তাকে চাকরিচ্যুত করা হলো এবং তিনি কিন্তু দেশ ছেড়ে পালিয়েছেন। এমএসপিএম জেনারেল কবির, তাকে প্রথমে সিলেটে পোস্টিং দেওয়া হলো, তারপরে তাকে বাহিনী থেকে বের করে দেওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে পোস্টিং দেওয়া হলো, কিন্তু কোনো পদ দেওয়া হলো না। এরপরে তার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট হলো। যারা শেখ হাসিনাকে সেভ করেছে, আমি শুধু এইটুকু বলি যে সংবিধান অনুযায়ী তখনও কিন্তু বঙ্গবন্ধুর কন্যা হিসেবে শেখ হাসিনা কিন্তু স্পেশাল সিকিউরিটি পান। 8 আগস্টের পরে ইউনূস সরকার এসে কিন্তু ওই আইনটি বাতিল করে। অর্থাৎ বঙ্গবন্ধু পরিবারের সদস্যরা যে স্পেশাল সিকিউরিটি পাবে, এটি তো সংসদে পাশকৃত একটি আইন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়, 5 আগস্টে উনি ধরলাম পদত্যাগ করেছেন, কিন্তু ওনাকে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী এসএসএফ এর কর্মকর্তারা কিন্তু তাকে নিরাপত্তা দিতে বাধ্য, এবং সেই কাজটাই কিন্তু তারা করেছে আইন অনুযায়ী। এবং যেহেতু তারা শেখ হাসিনাকে নিরাপদে এই ভারতে পৌঁছে দিয়ে আসছে, এখন সেই অফিসারদেরকেই
চাকরিচ্যুত করা হচ্ছে এবং তাদেরকে বিচারের আওতায় নিয়ে যাওয়া হচ্ছে। আপনি দেখেন তো 5 আগস্টের পরে হঠাৎ করে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে কি শুরু হলো। আমরা আসলে ঘুরে ফিরে সামরিক বাহিনীর জায়গাতেই থাকছি, কারণ এটা খুব খুব ইয়ে করছে। আর আপনি যেটি বললেন যে আফগানিস্তানের কাছে হেরে ওয়ার্ল্ড কাপ থেকে বিদায় নিয়েছে, আপনার কি মনে হয় যে সাকিব কিংবা মাশরাফিকে গ্রেপ্তার করা, তাদের নামে মামলা দেয়া, এগুলো কি ষড়যন্ত্রের অংশ না? সেই আফগানিস্তানের কাছে হারে, যে আফগানিস্তানে আমেরিকা এখন অপারেশন করছে, পাকিস্তান বেস থেকে আক্রমণ করছে আফগানিস্তানে। একটি দেশ বহিঃশত্রুর আক্রমণে সেই দেশের কাছে একটি স্বাধীন দেশ, সুজলা সুফলা, একেবারে সুশাসনে, ডক্টর ইউনূসের সুশাসনে সুখে থাকা একটা দেশ, সে দেশের কাছে হেরে গেল। এগুলো অপ্রাসঙ্গিক, আমি ক্রিকেট কিংবা এগুলো না। আমার কাছে খুব ভয়ঙ্কর জিনিস যেটা মনে হয়েছে সেটা হচ্ছে এই যে গত 2 দিন ধরে অত্যন্ত টেনশনের মধ্যে যেটা ঘটলো। আমাকে অনেকে ফোন করেছিল, বললো যে এরকম আর্মি অফিসারদের নামে ওয়ারেন্ট ইস্যু হয়েছে, এটা তো আর্মি মনে হয় এখন ক্ষমতা নিয়ে নিবে, কারণ সেনাবাহিনীর অফিসারদেরকে অপমান করা হয়েছে, তাদের প্রতি অবিচার করা হচ্ছে, অন্যায় করা হচ্ছে। আমি বলছিলাম যে আপনারা কেন ভুলে যাচ্ছেন যে চট্টগ্রামে মার্কিন রণতরী আছে, আর বাংলাদেশের মাটিতে পাকিস্তান সেনাবাহিনী আছে এবং আমেরিকান সেনাবাহিনীও আছে। এই 2 দেশের সেনাবাহিনী উপস্থিত, মার্কিন রণতরী উপস্থিত, তারপরে বাংলাদেশ সেনাবাহিনী ইউনূস সরকারের পতন ঘটাবে। ঠিক 2 দিনের মাথায় কালকে এসে চিত্রটা পরিষ্কার। আমি শুধু স্পষ্টভাবে আজকে এসে আপনার অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রথম, আমি আজকে সারাদিন ভাবছিলাম যে আসলে 5 আগস্ট সরকার পতন হলো, সরকার পতনের পরে যা যা ঘটছে, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে দেওয়া হচ্ছে, মুক্তিযুদ্ধের ইয়ে ভেঙে দেওয়া হচ্ছে, আমরা ধরে নিচ্ছিলাম মৌলবাদীদের উত্থান হচ্ছে, কিন্তু আসলে রাষ্ট্রটার পতন হয়ে গেল, শুধু নামটা থাকলো, সীমানাটা থাকলো। কারণ সীমানাটাও তারা রাখছে ভারতের বিরোধিতা করার জন্য, নাহলে এই সীমানাও তারা রাখতো না। কিন্তু এটা পাকিস্তানের একটি দ্বিতীয় রাষ্ট্র হলো, একটি প্রদেশের মতো। আমেরিকার নির্দেশে পাকিস্তান এই দেশ পরিচালনা করবে, এবং যেই সেনাবাহিনী এখন, এই সেনাবাহিনী যেই উত্তরাধিকারের সেনাবাহিনী বাংলাদেশের, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জনগণের পক্ষে যুদ্ধ করে যেই সেনাবাহিনীর জন্ম হয়েছে, সেই সেনাবাহিনী এই সেনাবাহিনী না, এই সেনাবাহিনী বাংলাদেশের সেনাবাহিনী না। তাহলে 5 মাস আগে আপনি যে কথাগুলো বলেছিলেন সেই কথাগুলো অনেক প্রাসঙ্গিক আজকের পরিস্থিতিতে। আজকে এসে প্রাসঙ্গিক না, আজকে একদম সত্য প্রমাণিত। এবং আপনি কি বুঝতে পারেন যে জননেত্রী শেখ হাসিনা যে অনেক বেশি দূরদর্শী নেত্রী, তিনি বঙ্গবন্ধু যেমন 47-এর পর থেকে, মানে 48 থেকে দেশের জনগণকে ঐক্যবদ্ধ করতে শুরু করেছিল, শেখ হাসিনা বেঁচে গিয়েছে 5 আগস্টে। মানে আপনার কাছে মানে অবাক লাগে না বিষয়টা, যে এখন যখন সত্যটা সামনে আসছে যে শেখ হাসিনা যখন বিমানে উঠছেন, তখন তাকে কি বলে, সেনাপ্রধান ফোন করে বলছে, স্যার আমার উপরে ভরসা রাখতে পারলেন না, মানে ওনাকে মেরে ফেলবে নিশ্চিত। এবং যে অফিসার গুলো বাঁচালো, সে ভাবে নাই যে তার কমান্ডের বাইরে গিয়ে এটা করে ফেলবে। কিন্তু এসএসএফ তো একটা আলাদা ফোর্স, স্পেশাল সিকিউরিটি ফোর্স ইজ নট আন্ডার দি কমান্ড অফ আর্মি চিফ, এসএফ ইজ দি কমান্ড অফ প্রেসিডেন্ট, যার ফলে তারা ওই এটা নিরাপদে পৌঁছে দিয়ে আসছে। এবং সেনা প্রধানের উপর আস্থা রেখে যদি উনি গণভবনে থাকতো, তাহলে আমরা আরেকজন গাদ্দাফি কিংবা সাদ্দামের ঘটনা দেখতে পেতাম, পুনরাবৃত্তি। কিন্তু প্রসঙ্গে আসি, এই যে 5 আগস্ট আল্লাহ ওনাকে বাঁচিয়ে দিয়েছে, উনি গিয়েছেন, এবং আপনি দেখেন গত 14 মাস ধরে শেখ হাসিনা কিন্তু কথা বলছেন তৃণমূলের নেতাকর্মীদের সাথে। অনেকেই অবাক হয়, সাবেক প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের মতো একটি দলের সভাপতি, উনি একটা ইউনিয়নের নেতার সাথে এতক্ষণ কথা বলে। কারণ উনি জানে গ্রাম, ইউনিয়ন, উপজেলা, জেলা এইভাবে গুছিয়ে দেন আরেকটা যুদ্ধ করেই তার
পিতার স্বাধীন করা দেশকে আবার পুনরায় তাকে স্বাধীন করতে হবে। অনেক বেশি দূরদর্শী। তিনি খুব ধীরে ধীরে এগোচ্ছেন এবং খুব স্পষ্ট করে কিন্তু তিনি বলছেন, এবং এটা কিন্তু অদ্ভুত রকম ভাবে আওয়ামী লীগের একটি চরিত্র। আপনি দেখবেন বিএনপির জন্ম হয়েছে ষড়যন্ত্র, অর্থাৎ ক্যান্টনমেন্টে বন্দুকের নলে। খন্দকার মোশতাক ডালিমদেরকে দিয়ে বঙ্গবন্ধুকে হত্যা করানো, তারপরে জিয়াউর রহমান আসলো সামরিক শাসক, তারপরে তিনি হ্যাঁ না ভোট করলেন, রাষ্ট্রপতি হলেন, এরপরে রাজনৈতিক দল গঠন করলেন। জামাতে ইসলামী এই পুরো ইয়েটাতে ষড়যন্ত্র করে আন্দোলন করেছে। বাংলাদেশে একমাত্র রাজনৈতিক দল আওয়ামী লীগ যারা মুখোমুখি দাঁড়িয়ে কিন্তু যুদ্ধটা করে। 7ই মার্চে রেসকোর্সের ময়দানে বঙ্গবন্ধু বক্তৃতা দিয়ে বলে যে আমি যদি হুকুম দেবার নাও পারি, তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকবা। রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। শেখ হাসিনা কিন্তু সর্বশেষ লগি বৈঠা ঘোষণা দিয়ে যুদ্ধ করেছে। এবং যদি আওয়ামী লীগ বুঝতে পারতো যে ষড়যন্ত্রটা এত গভীর, এটি সরকার পতন না, এটি আসলে রাষ্ট্রপতন, তাহলে রাষ্ট্রটাকে বাঁচানো তো আওয়ামী লীগের দায়িত্ব। কারণ আওয়ামী লীগের নেতৃত্বেই তো এই রাষ্ট্রের জন্ম হয়েছে। শেখ হাসিনা ঘোষণা দিলে 5 দিন আগে থেকে 10 লাখ লোক ঢাকা শহরে জড়ো হয়ে আওয়ামী লীগের, ঢাকা শহরকে রক্ষা করা খুব কঠিন কিছু ছিল, কিন্তু রক্তপাত হতো, অনেক প্রাণ যেত। তার দায়, যেহেতু ক্ষমতায় শেখ হাসিনা ছিলেন, শেখ হাসিনাকে নিতে হতো। কিন্তু আমার কাছে মনে হয় যদি ষড়যন্ত্রটা বোঝা যেত যে এরকম হতে পারে, এটি সরকার পতন নয়, এটি রাষ্ট্রের পতন, এটি 71-এর মুক্তিযুদ্ধের পরাজয়ের প্রতিশোধ, তাহলে ওটি ঘটানো উচিত ছিল। ইটস বেটার লেট দেন নেভার। আমি মনে করি যে যুদ্ধটা তো অনিবার্য, আর যুদ্ধের ঘোষণা তো তারাই দিয়েছে। টেলিভিশনে ক্যামেরা ডেকে সাক্ষাৎকার দিয়ে বলেছে যদি 5 আগস্টে পতন না হতো তাহলে আমরা সশস্ত্র যুদ্ধের ডাক দিতাম। আচ্ছা, এই যে শিশু সমন্বয়করা ক্যান্টনমেন্ট গুড়িয়ে দিবে বলে, লজ্জা লাগে না এই সেনা কর্মকর্তাদের? আগে ছিল এরকম যে সেনাবাহিনী নামলো মানেই হচ্ছে বাঙালি জাতি সোজা, রিক্সাও এক লাইনে চলে, বাসও এক লাইনে চলে, ওভারটেক করে না, গাড়িগুলো সিরিয়ালি চলে, মানুষও শুধু জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হয়। 5 আগস্টের মধ্য দিয়ে একটা বাহিনীর যে ওই পোশাকের যে একটা ইয়ে ছিল, ওয়েট ছিল, সেটাকে শেষ করে দিল। ওই নামটার যে একটা ওজন ছিল সেটাকে শেষ করে দিল, একটা প্রতিষ্ঠান ধ্বংস করে দিল। রাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠানটা এই গতকালকে এটি ধ্বংস করে দেওয়া হয়েছে। আপনি এমন সময় এসে কথাগুলো বলছেন যেখানে উপদেষ্টাদের গুরুত্বপূর্ণ একজন আসিফ নজরুল বলছেন আগামী 100 বছরেও আওয়ামী লীগ এই দেশে রাজনীতি করতে পারবে না। দেখেন, 47 সালে যখন দেশভাগ হলো, তারপরে তো বাঙালি মুসলমানরা তাদের দেশ পাকিস্তান, তারা অনেক খুশিতে ছিল। 64 সালে, শুধু 64 সালে হিন্দু মুসলিম দাঙ্গা, মৌলবাদী নেতা শেরেবাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং মাওলানা ভাসানী, এদের থেকে অনেক জুনিয়র হওয়ার পরেও বঙ্গবন্ধুকে বাংলাদেশের নেতা মেনে নিল। কেন? কারণ 64-র হিন্দু মুসলিম দাঙ্গায় যখন নাকি হিন্দুদেরকে গণহারে মেরে ফেলা হচ্ছে, তখন জীবনের ঝুঁকি নিয়ে হিন্দুদেরকে তিনি বাঁচিয়েছিলেন। তার মানে যেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যেই শেখ মুজিবুর রহমান 1947 সালে মুসলমানের দেশ পূর্ব পাকিস্তানের পক্ষে ছিল, 48-এ তার যে অনুধাবন, এবং 64-তেই কিন্তু তিনি তার সামর্থ্যটা দেখালেন। এবং উনি কিন্তু 64 সালেই এই ভূখণ্ডের নেতা, বাঙালি জাতির নেতা, যে কারণে 66-তে 6 দফা, এবং তারপরে 71-এ দেশ স্বাধীন। ওই 47-এ যেমন কেউ ভাবে নাই যে 71-এ বাংলাদেশ স্বাধীন হবে,
আজকে যারা 100 বছরের কথা বলছে তারা হয়তো জানে না। আওয়ামী লীগের অনেকেই মানে আওয়ামী লীগ যারা করে তারা অনেকেই স্বপ্ন দেখছিল এই সামরিক সেনাবাহিনী প্রধানই আবার আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়ে দিবে, আওয়ামী লীগ আবার কালকেই রাষ্ট্র ক্ষমতায় বসে যাবে। তারা বুঝতেই পারে নাই যে কতটা পরাজয় আমাদের হয়েছে। এই পরাজয়ের অনুধাবন করতে পারাটা জরুরি, এবং তাহলে যুদ্ধ করে ফাইট ব্যাক করাটাও সহজ হবে। এবং আমি নিশ্চিত করে বলতে পারি 1 বছরের মধ্যে আওয়ামী লীগ ফাইট ব্যাক করবে, 1 বছরের মধ্যে। আপনাকে আপনার আয়োজনেই আমি বলেছিলাম, আপনি তখন বললেন সহজ মানে, আমি কিন্তু বলেছিলাম যে যত বেশি শত্রুর চরিত্র উন্মোচিত হবে তত বেশি আওয়ামী লীগের জন্য যুদ্ধ করাটা সহজ হবে। যেমন বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষে না মুক্তিযুদ্ধের বিপক্ষে বোঝা যাচ্ছিল না, যেই মুহূর্তে তারা পরিষ্কার করে দিল যে তারা মুক্তিযুদ্ধের বিপক্ষে। এবং দেখেন যেই সময় সামরিক বাহিনীর ঘটনা ঘটছে একই দিনে মির্জা ফখরুল কি বক্তৃতা দিয়েছে ফলো করেছেন তো আপনি, তাই না? ভারত বিরোধী কথা বলেছে, আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না বলেছে। তাহলে তারেক জিয়ার কথা ডট, মির্জা ফখরুলের কথা ডট, আসিফ নজরুলের কথা ডট, সেনাবাহিনীর প্রেস রিলিজ ডট, উপদেষ্টা আসিফ মাহমুদের হুঙ্কার দেয়া ডট, এবং ডক্টর ইউনূসের এই 84 বছর বয়সে একটা রিল্যাক্সড ফরম্যাটে বিদেশে ঘুরে বেড়ানো, কোনো টেনশন নেই। কারণ সে তো জানে যে তার ক্ষমতার উৎস কোথায়। এখানে বাংলাদেশের জনগণ প্রয়োজন নাই, এখানে যাদেরকে প্রয়োজন তারা বাংলাদেশের মাটিতে আছে। এখানে প্রয়োজন মার্কিন সহযোগিতা আছে, এখানে প্রয়োজন সামরিক সহযোগিতা, পাকিস্তান সামরিক বাহিনী আছে, এবং বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরে মুক্তিযুদ্ধের পক্ষের যারা ছিল তাদেরকে এই ওয়ারেন্টের ভেতর দিয়ে সরিয়ে দিয়ে এখন আর বাংলাদেশ সেনাবাহিনী বলে কিছু থাকলো না। এই পোশাকটা যেটা আছে সেটা শুধুমাত্র বাংলাদেশ সেনাবাহিনীর, এরা মগজে মননে এরা বাংলাদেশের সেনাবাহিনী না। সুতরাং যখন শত্রু চিহ্নিত, সে যত বড় শক্তিশালী হোক না কেন, তার বিরুদ্ধে কিন্তু যুদ্ধ করাটা সহজ, কারণ পেছন থেকে ছুরিকাঘাত করে মেরে ফেলার সম্ভাবনাটা কিন্তু থাকে না। এখন আমাদের সাথে যারা থাকবে বা আমাদের পেছনে যারা থাকবে, যারা শত্রুর মোকাবেলা করবে, তাদেরকে পেছন থেকে আক্রমণ, ঘসেটি বেগম কিংবা মির্জাফরের সম্ভাবনা কিন্তু থাকলো না। তার মানে আওয়ামী লীগের জন্য লড়াইটা সহজ হলো। 90,000 পৃথিবীর সেরা সোলজার পাঞ্জাব রেজিমেন্ট, তাদের বিরুদ্ধে এই কৃষক, শ্রমিক, ছাত্র জনতা যুদ্ধ করে দেশ স্বাধীন করে নাই। বাংলাদেশের জনগণ বঙ্গবন্ধুকে ভালোবাসে, বাংলাদেশের জনগণ মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলাদেশের জনগণ শেখ হাসিনার পক্ষে, বাংলাদেশের জনগণ এই সময়ে এসে আবারও ঐক্যবদ্ধভাবে শত্রুর মোকাবেলা করার জন্য প্রস্তুত। কিন্তু আপনার সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সংস্কৃতির লোকজনকে চেনেন, জানেন, সরস্বতী আবৃত্তি সংগঠনের নেপথ্যের একজন মানুষ আলী রিয়াজ। তার সর্বশেষ উদ্যোগটা হচ্ছে সংবিধানের ওই জায়গাটায় হাত দেয়, বাংলাদেশের কোথাও বঙ্গবন্ধুর প্রতিকৃতি আর থাকবে না। আপনার দেখেন যখন নাকি আলী রিয়াজ এই কথা বলছে, তখন ওই একই ঘরানার রাজনীতি করা ডাক্তার মোশতাক, মানে ডাকসুর যে জিএস ছিল জাসদের, তিনি কিন্তু বলছে যে বঙ্গবন্ধুর ছবি সরানো ঠিক হবে না, বঙ্গবন্ধুর নাম বাদ দেওয়া ঠিক হবে না। আচ্ছা, আলী রিয়াজের কথা যেহেতু আপনি বললেন, আমি আপনাকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরবর্তীতে, মুক্তিযুদ্ধের সময়ে, মানে সৈয়দ শামসুল হকের একটা লাইন আছে যে 1971 সালে একটি যুদ্ধ হয়েছিল, 1 কোটি মানুষ সীমান্ত পাড়ি দিয়ে ভারতে গিয়ে ট্রেনিং নিয়ে দেশে এসে মুক্তিযুদ্ধ করেছিল, আরো 1 কোটি মানুষ শরণার্থী হয়েছিল, আর দেশের ভেতরে আরো 1 কোটি মানুষ নিজেদের স্থান পরিবর্তন করে নিজেদেরকে নিরাপদ রেখেছিল। তাহলে 7.5 কোটি মানুষের ভেতরে সৈয়দ শামসুল হকের ভাষায় 3 কোটি মানুষ, আমি ধরে নিলাম 3 কোটি না 4 কোটি মানুষ, তাহলে 7.5 কোটি মানুষের ভেতরে 4 কোটি মানুষ যদি সরাসরি মুক্তিযুদ্ধের পক্ষে থাকে, তাহলে 3.5 কোটি মানুষ কিন্তু পূর্ব পাকিস্তান চেয়েছিল,
1970-এর নির্বাচনে কাস্টিং ভোটের 28 ভাগ কিন্তু নৌকায় পড়ে নাই, আসন পেয়েছিল মাত্র 2টা। 169টার ভেতরে 167টা আসন পেয়েছিল আওয়ামী লীগ, কিন্তু ভোট পেয়েছিল কিন্তু আওয়ামী বিরোধী 28%। তার মানে 19 দেশ স্বাধীন হওয়ার আগে থেকে বাংলাদেশের রাজনীতিতে দুটি ধারা, একটি আওয়ামী লীগ, একটি অ্যান্টি আওয়ামী লীগ। এবং 71 হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষ, মুক্তিযুদ্ধের বিপক্ষ। মুক্তিযুদ্ধের বিপক্ষের যে এত বড় সংখ্যক মানুষ, তারা রাজনীতিতে প্রথম পুনর্বাসিত হয় কাদের মাধ্যমে? জাসদের মাধ্যমে। সেই জাসদ ভাঙতে যখন শুরু করে, জাসদের ভেতরে যারা নাকি, এবং জাসদে পুনর্বাসিত হয় কারা? জাসদে পুনর্বাসিত হয় পিকিং পন্থী অতি বামরা, যারা নাকি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই, মুসলিম লীগাররা, জামাতের যারা নাকি যুদ্ধ অপরাধের সঙ্গে জড়িত ছিল, তারা জাসদে পুনর্বাসিত হয়। মৌলানা মতিন ছিল জাসদের সহসভাপতি। এবং আরো একটি মজার, যখন বিএনপি হলো তখন এরাই আবার বিএনপিতে গেল, আবার যখন জাতীয় পার্টি হলো এরাই আবার জাতীয় পার্টি গেল। জিয়া রহমান তো শাহ আজিজুর রহমানের মতো রাজাকারকে প্রধানমন্ত্রী বানিয়েছে। আর তাহলে আমি যদি ফিরে যাই যে প্রথম পুনর্বাসিত হলো যে জাসদের মধ্য দিয়ে, জাসদে কিন্তু দুটি অংশ। একটি হচ্ছে প্রথম জাসদটা যারা গঠন করে তারা কিন্তু মুক্তিযুদ্ধ করা ছাত্রলীগের নেতৃত্ব, তারা ছাত্রলীগের সম্মেলনকে কেন্দ্র করে 2 ভাগে বিভক্ত হয়। একটি অংশ পরবর্তীতে যেহেতু বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানের ওই ছাত্রলীগের ওই অংশের জনসভায় যান, শেখ ফজলুল হক মনির জনসভায়, তারা তখন ওখানে আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দেয় এবং তারপরে তারা পরবর্তীতে জাসদ গঠন করে। সেই লোকগুলো কিন্তু এখনো মুক্তিযুদ্ধের কথা বলে, বঙ্গবন্ধুর কথা বলে। আসম আব্দুর রব, শাহজাহান সিরাজ মৃত্যুর আগ পর্যন্ত। কিন্তু মুসলিম লীগের পরিবারের যারা জাসদে পুনর্বাসিত হয়েছিল, জাসদ যখন ভাঙে তারাই কিন্তু ভেঙে বাসদ হয়, এবং আলী রিয়াজ কিন্তু বাসদ, মূল জাসদ সে না, বাসদ মাহবুব। এবং আপনাকে মনে রাখতে হবে, জাসদে পুনর্বাসিত হওয়া মুসলিম লীগারদের পরিবারের যারা, তারাই হচ্ছে এই পুরো এই যে 24-এর আন্দোলনের যত মানে কি বলে রূপকার আছে, বা যারা নাকি এই নকশাটা করেছে, তাদের প্রথম কয়েকজনের কিন্তু এরাই। আদিলুর রহমান শুভ্র মুন্সিগঞ্জ থেকে ইলেকশন করেছে। বিএনপি তাকে এর আগে তো ইয়ে বানিয়েছে, অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল বানিয়েছিল। হাসান আরিফ যে নাকি মারা গেল, হাসান আরিফ তো অ্যাটর্নি জেনারেল ছিল বিএনপির সময়। তার মানে ওই শক্তিগুলো কিন্তু সবসময় সংগঠিত থেকেছে, আর বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিগুলো সংগঠিত থাকে নাই। আমি এখন একটা জিনিস বুঝি যে ভুল ত্রুটি যা হয়েছে এগুলো পরে বোঝা যাবে, আগে আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির দলগুলোকে ঐক্যবদ্ধ করতে হবে। আপনি দেখেন, কমিউনিস্ট পার্টির ভেতরে যেই ছেলেটা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতে শুরু করলো, যে ছেলেটা এই সরকারের, ইউনূস সরকারের অপশাসন দুঃশাসনের বিরুদ্ধে কথা বলতে শুরু করলো, সুন্দর ইনোসেন্ট প্রিন্সকে কিন্তু কমিউনিস্ট পার্টি থেকে বিদায় করে দেয়া হলো। মানে যে কথা আমি বলছি যে এই যে কি বলে আপনার ব্যারিস্টার পাটোয়ারি জাতীয় পার্টির, আজকে জাতীয় পার্টির সমাবেশ ভেঙে দিয়েছে পুলিশ। ওরা তো ভাই আওয়ামী লীগের ফ্যাসিস্টের, ওরা তো ফ্যাসিস্ট না, ওদেরও তো জন্ম ক্যান্টনমেন্টেই। তা আমি কেন, তোমরা শুধু বিএনপির বাঁচাবে কেন? জাতীয় পার্টিরও তো তোমাদের ভাইয়েরই দল। 111-এর সময় এই দলটাকেই কিন্তু আর্মি রক্ষা করেছে, আর কোনো দলকে না। আপনি মাথায় রাখবেন যে বাংলাদেশের রাজনীতিতে 75-এর 15ই আগস্টের পর থেকে সকল ঘটনার সঙ্গে সেনাবাহিনী সম্পৃক্ত থেকেছে। সকল মানে রাজনৈতিকভাবে যতগুলো দুর্ঘটনা ঘটেছে প্রত্যেকটার সাথে সেনাবাহিনী জড়িত থেকেছে। 90-এ এরশাদের পতন হলো, মানে ক্যান্টনমেন্টের ভাইয়ের রাজনৈতিক দলের পতন হলো, এরশাদ ভাই। 91-তে মানে তখন যে জনজোয়ার, আওয়ামী লীগের ক্ষমতায় আসা ছাড়া আর কেউ কোনো কিছু ভাবেই নাই, কিন্তু 91-তে ক্যান্টনমেন্ট কিন্তু ঠিকই তাদের ভাবির রাজনৈতিক দল বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসলো।
ক্যান্টনমেন্টের সিদ্ধান্তের বাইরে গিয়ে, ক্যান্টনমেন্টের সহযোগিতা ছাড়া আওয়ামী লীগ 2009 জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসছে। আচ্ছা, এই যে পুরো প্রক্রিয়া, গুম কমিশনে গিয়ে সাবেক সেনাপ্রধান আইকেবি যে কথাগুলো বলে আসতেছে, আপনারা আইকেবির বিচার করেন না কেন? আইকেবি তো এই ফ্যাসিস্টের সেনাপ্রধান ছিল এবং 2014 নির্বাচন তো তার নেতৃত্বে হয়েছে। যুদ্ধাপরাধীদের বিচার যখন হয়েছে তখন তো আইকেবি সেনাপ্রধান। আমার কাছে এখন কিছু কিছু বিষয় ভাবলে অবাক লাগে যে শেখ হাসিনার পাশে যে মানুষগুলো ছিল, কি ভয়ঙ্কর মানুষগুলো ছিল রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গাতে, উনি যে বেঁচে আছেন এটাই তো অনেক। এবং ডিপ স্টেট সময়ের আগে তাদেরকে কব্জা করেছিল। তাদেরকে কবজা করে, এটা তো ইটস এ লং কনস্পিরেসি। এখন তো সব আস্তে আস্তে আসতেছে, কিন্তু আমি আপনাকে সত্যি কথা বলি, আমি আপনি আমাকে চেনেন, আমি একদমই মাঠে রাজনীতি করে বড় হওয়ার ছেলে। সংস্কৃতি করি, সেটাও আমি মাঠের সংস্কৃতি করি। আমি বাংলাদেশের উপজেলা, ইউনিয়ন, গ্রাম পর্যন্ত ঘুরেছি সংস্কৃতি চর্চা করতে গিয়ে। রাজনৈতিক সংগঠন করতে গিয়েও আমি একই রকম ভাবে ইউনিয়নে ইউনিয়নে ঘুরেছি। আমি মাঠে ঘাটে ঘুরে বেড়ানো মানুষ, মাঠে থাকার মানুষ। আমার কাছে কোনোভাবে গত পরশু দিনের আগ পর্যন্ত মনে হয় নাই যে রাষ্ট্রের পতন হয়েছে। পরশুদিন রাত থেকে আমার এটা মনে হয়েছে, এবং কালকে যখন আমার এটা প্রথম আমি অনুভব করলাম, এটা তো কোটা আন্দোলন দিয়ে শুরু, সরকার পতন আমরা তো এই পর্যন্তই দেখতে পাচ্ছি। কিন্তু যা ঘটলো গত কয়েকদিনে, তাতে তো আমাদের রাষ্ট্রটাই নাই। এবং আমি আপনাকে ফোন করলাম, আপনার মনে আছে, আমি আপনাকে ফোন করে ঘুম থেকে তুললাম যে বাড়ি ভাই, আমার তো মনে হচ্ছে যে এটা তো কোটা থেকে সরকার পতন ভেবেছিলাম, কিন্তু আসলে তো রাষ্ট্রের পতন হয়ে গেল। আমার অনুভূতিটা কিন্তু আমি প্রথম আপনাকে শেয়ার করেছি। আই ডিডন্ট টেল ইট টু এনিওয়ান। এরপর আমি আজকে আমাদের অনেকের সাথেই যখন কথা হচ্ছিল, আমি বলছি যে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে, এবং প্রত্যেকটা ঘটনাকে ইনস্টিগেট করার জন্য সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করা হয়েছে। প্রত্যেকটা ঘটনাকে ত্বরান্বিত করার জন্য সেনাবাহিনীকে ব্যবহার করা হয়েছে। আপনাকে একটা ছোট্ট দিই। অনেক পরে তো প্রমাণ হলো না যে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান, তিনি সেনা প্রধানকে ফোন করে বলেছিলেন যে মানুষের উপরে যদি গুলি চালাও তাহলে তোমাদের জাতিসংঘ মিশন বন্ধ করে দেওয়া হবে। আসলে জাতিসংঘ মিশনটা কেন গুরুত্বপূর্ণ? আমি আপনাকে একটা কথা বলি, সেনাবাহিনীর যে সমস্ত অফিসাররা সেনা কমান্ডের বাইরে বের হয়ে পাবলিক পোর্টফোলিওতে বিভিন্ন দায়িত্ব পালন করে, সেই প্রক্রিয়াটা শুরু হয় হচ্ছে লেফটেন্যান্ট কর্নেল থেকে মেজর পর্যন্ত। এরা কিন্তু আন্ডার দি কমান্ড অফ আর্ম ফোর্সেস থাকে। ওখান থেকে বের হয়, যেমন সে কি বলে ডিজি হেলথ সেনাবাহিনী হয়, চিফ ইঞ্জিনিয়ার সিটি কর্পোরেশন সেনাবাহিনী হয়, বিভিন্ন জায়গাতে সেনাবাহিনীর লোকজন পদায়ন হয় না। আর এই যে কি বলে আপনাকে ডিরেক্ট প্রকিউরমেন্ট, ডিপিএম, ডিরেক্ট প্রকিউরমেন্ট মেথড, যেখানে অন্যতম করাপশনের জায়গা। আসসালামু আলাইকুম। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। প্রিয় দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন বর্তমান বাংলাদেশের পরিস্থিতি, বর্তমান বাংলাদেশের অবস্থা নিয়ে আলোচনা সমালোচনা করা হলো। কঠিন একটি মুহূর্ত, কঠিন একটি সময় পার করছে আমাদের এই বাংলাদেশ, কঠিন একটি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে আমাদের এই বাংলাদেশ। আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ক্ষমতা গ্রহণের পরপরই দেশে সামরিক বাহিনী বা বলেন পুলিশ বাহিনী, সব বাহিনী কিন্তু নিঃস্ত্রূপ হয়ে আছে। অর্থাৎ শেখ হাসিনার সময়ে পুলিশরা যেভাবে কাজ করতো, সেনাবাহিনী থেকে শুরু করে প্রশাসন যেভাবে কাজ করতো, ঠিক এখন আর ওইভাবে কাজ করছে না বলে অনেকেই ধারণা করছে। কিন্তু মধ্যে সেনাবাহিনীকে নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে, কঠিন একটি অবস্থা তৈরি হয়েছে সেনাবাহিনীকে নিয়ে। এই বিষয়গুলো নিয়ে কথা বললেন বাংলাদেশের জ্ঞানীমান্য ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক বিশ্লেষণ। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।